এক গ্রামে মুন্নি ও তন্নি নামের দুই গরিব মেয়ে ওর বাবা মায়ের সাথে বাস করত। ওরা ওদের বাবা মাকে ভীষণ ভালোবাসতো আর শ্রদ্ধা করত। ওদের বাবা মায়ের টাকা পয়সা না থাকলেও তারা তাদের দুই মেয়ের লালন পালনের কোনো কমতি রাখতেন না। সারাদিন অন্যের জমিতে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করেও যে টাকা পেত তা দিয়েই তারা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করত। এভাবেই দিন যাচ্ছিল ওদের। কিন্তু মুন্নি ও তন্নি যত বড় হচ্ছিল ওদের চাহিদা দিন দিন বাড়ছিল। আর ওদের সমবয়সী সবাই স্কুলে যাওয়া শুরু করলেও ওদের স্কুলে যাওয়ার মতো সামর্থ্য ছিল না। কারণ বাবা মা যে টাকা আয় করত তাতে দুবেলা ঠিক মতো খাওয়াও জুটত না। সেখানে দুই মেয়েকে স্কুলে পাঠানো তাদের জন্য খুবই কঠিন ব্যাপার ছিল। আর এই জন্য মুন্নি ও তন্নিরও ভীষণ মন খারাপ হতো। যখন সকালবেলা সবাই স্কুলে যেত ওরা শুধু তাকিয়ে দেখত। এমনই একদিন ওরা রাস্তায় দাঁড়িয়েছিল, তখনই গ্রামের অন্যান্য শিশুরা স্কুলে যাচ্ছিল। ওদের মধ্যে লিপি নামের একটা মেয়ে ছিল অনেক হিংসুটে। লিপি ওদেরকে দেখে এগিয়ে এলো আর বলল, কি এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোদের বুঝি স্কুলে যেতে ইচ্ছে করে? তোদের বাবা মা এত গরিব যে তোদের তো কখনো স্কুলেই পাঠাতে পারবে না। তোর মা তো মানুষের বাড়িতে চাকরানির কাজ করে, তোরও ভবিষ্যৎ তাই হবে। তোরা দুই বোন আমাদের বাড়িতে চাইলে কাজের লোকের কাজ করতে পারিস। আর শোন, আমি তো পড়াশোনা করছি, বড় হয়ে আমি ডাক্তার হব। ভবিষ্যতে তোদেরকেই আমার বাড়ির কাজের লোক নেব। এভাবেই নানা রকম কথা শুনিয়ে ওরা সেখান থেকে স্কুলে চলে যায়। এদিকে মুন্নি আর তন্নির মন ভীষণ খারাপ হয়। এই সব কিছু ওদের মা ঘর থেকে শুনছিলেন। তারও খুবই খারাপ লাগে যে সে তার মেয়েদেরকে কোনোভাবে স্কুলে ভর্তি করাতে পারছে না। এদিকে মুন্নি ও তন্নি রাতে মন খারাপ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে ওরা দুই বোনই একটা অসহায় বৃদ্ধ লোককে দেখতে পায়। এ কি, এই লোকটা এখানে কি করছে? আপনি কি অসুস্থ? আমরা কি আপনাকে পানি খাওয়াবো? না, আমাকে পানি খাওয়াতে হবে না। আমি তোমাদের সঙ্গে স্বপ্নে দেখা করছি। তোমরা তো অনেক অসহায়, তোমাদের তো স্কুলে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই আমি ঠিক করেছি তোমাদের দুই বোনকে জাদুর সোনা রূপার স্কুলে পড়াবো। আর বিনিময়ে তোমাদের একটাই কাজ হবে, গ্রামের অসহায় তোমাদের মতো যারা আছে তাদেরকে ভবিষ্যতে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া, তাদের দায়িত্ব নেওয়া। কি তোমরা পারবে তো? কি বলছেন এসব? স্বপ্নের স্কুল? স্বপ্নে আবার স্কুল হয় নাকি? ঠিক আছে, চলো, এখনই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই বলে সেই বৃদ্ধা লোকটা ওদের দুই বোনকে জাদুর সোনা ও রূপার স্কুলে নিয়ে গেল। ওরা দেখলো সেখানে একটা স্কুল সোনা দিয়ে তৈরি, আরেকটা স্কুল রূপা দিয়ে তৈরি। এটা দেখে ওরা তো অবাক হয়ে গেল। এত সুন্দর দুই স্কুল! স্কুলের ভেতরে সোনার স্কুলে ছিল সোনার মোহর আর মুদ্রা, আর রূপার স্কুলে ছিল অনেক রূপার মুদ্রা। এই সব কিছু দেখে ওরা ভীষণ খুশি হলো আর সেখানে নতুন নতুন জিনিস শিখতে শুরু করলো। ওরা অনেক অনেক জ্ঞান অর্জন করলো। পাশাপাশি ওরা যখন ক্লাস শেষ করে ওদের বাসায় আসার কথা ভাবছিল, তখনই সেই বৃদ্ধা লোকটা আবারও হাজির হলো আর বলল, তোমরা এখান থেকে শুধু ক্লাসই নয়, বরং যাওয়ার সময় তোমাদের যতগুলো ইচ্ছা সোনা আর রূপার মোহর নিয়ে যেতে পারো। এতে করে তোমাদের দারিদ্রতাও খুঁজবে, আর সাথে করে অসহায় মানুষদেরও সাহায্য করতে পারবে। কি বলছেন? আপনি আমাদেরকে এত সাহায্য কেন করছেন? তোমাদেরকে সাহায্য করছি কারণ তোমরা অনেক ভালো মনের। তোমাদের গ্রামে তোমাদের চেয়ে ভালো মনের আর কেউ নেই। কিছুদিন আগে একটা ছোট্ট বিড়াল ছানা মাটিতে পড়েছিল, তোমরা সেই বিড়াল ছানাটাকে সেবা করে সুস্থ করেছিলে, মনে আছে? হ্যাঁ, মনে তো আছে। আমরা তো ওর নাম রেখেছিলাম মিনি, কিন্তু মিনি সুস্থ হওয়ার পর কোথায় যে চলে গেল আর খুঁজে পাইনি। ওটা ছিল জাদুর বিড়াল। তোমরা বিড়ালকে সুস্থ করেছো বলেই বিড়াল আমাকে তোমাদের খবর দিয়েছে। এখন এখান থেকে যতগুলো ইচ্ছা সোনা রূপা নিয়ে যাও। তারপর মুন্নি আর তন্নি অনেকগুলো স্বর্ণ মুদ্রা আর রূপার মুদ্রা নিয়ে এলো। এদিকে ওদের যখন ঘুম ভাঙলো ওরা দেখলো ওদের হাতে সোনা রূপার মুদ্রা, আর ওরা ওদের ঘরে আছে। তখন ওরা বুঝতে পারলো ওরা দুই বোন সত্যি সত্যি জাদুর সোনা রূপার স্কুলে গিয়েছিল। তারপর ওরা ওদের বাবা মাকে সব ঘটনা খুলে বলল।
ওদের বাবা মা সব শুনে অনেক খুশি হলো, আর ওদের সব অভাবও দূর হয়ে গেল। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। অনেকদিন আগের কথা, এক গ্রামে রূপসী নামের একটা এতিম মেয়ে বাস করত। রূপসীর বাবা মা নদীতে মাছ ধরতে গিয়ে মারা যায়। এরপর থেকে রূপসী একাই সেই গ্রামেই থাকতে শুরু করে, কখনো এই বাড়িতে, কখনো ওই বাড়িতে, আবার কখনো জমিদার বাড়িতে। এভাবে করেই রূপসীর দিন কাটছিল। ওর বাবা মা মারা যাওয়ার পর ওই বাড়িতে থাকতেও ওর ভীষণ ভয় হতো, কেননা রূপসী ছিল খুবই ছোট। একা একা একটা বাড়িতে থাকা ওর মতো বাচ্চা একটা মেয়ের জন্য খুবই দুষ্কর ছিল। এভাবেই দিন যাচ্ছিল। ওর বাড়ি থেকে থেকেই রূপসী বড় হচ্ছিল। কিন্তু রূপসী যখন বড় হয়ে গেল, ও দেখতে অনেক বেশি সুন্দর হতে লাগলো, আর ওকে দেখে সবাই ভীষণ পছন্দ করতে শুরু করলো। জমিদার বাড়িতে রিমি নামে জমিদারের একটা মেয়ে ছিল। রূপসীকে এত সুন্দর দেখার কারণে রিমি রূপসীকে দারুণ হিংসা করত। বাবা, তুমি রূপসীকে আমাদের বাড়ি থেকে তাড়াও না কেন? ও কেন আমাদের বাড়িতে থাকে? আমি তোমার মেয়ে নাকি রূপসী তোমার মেয়ে? তুমি ওকে আদর করো এত বেশি, আমাকে তো আদর করো না। কে বলেছে আমি তোকে আদর করি না? তুই তোর নিজের স্বভাব পাল্টা। তুই বড়দের সঙ্গে ভালো করে কথা বলা শেখ। তুই বড়দের সম্মান করিস না। আর রূপসীকে দেখ, বাবা মা মরা মেয়েটা, তারপরও সবাইকে কত সম্মান করে, কত শ্রদ্ধা করে। পরীক্ষার রেজাল্টও সবসময় ভালো হয়। আমার তো মনে হয় আমার মেয়ে তুই না হয়ে রূপসী হলেই ভালো হতো। বেয়াদব মেয়ে একটা, যা এখান থেকে। জমিদারের কথা শুনে জমিদার কন্যা রিমির মন আরো বেশি খারাপ হয়ে গেল। সবকিছুই রূপসীটার জন্য হয়েছে। অনাথ একটা মেয়ে আমাদের বাড়িতে আশ্রিতা হয়ে আছে, আর আমার বাবা মায়ের ভালোবাসা সব ও নিয়ে নেয়। ওকে তো আমার মনে হচ্ছে আমি ওকে কলার টিপেই মেরে ফেলি। সব হয়েছে ওর এই সৌন্দর্যের জন্য, ওর এই সুন্দর সুন্দর চুল আর ওর এই এত সুন্দর রূপের জন্য। আমি এমন কিছু করব, না থাকবে ওর রূপ, না থাকবে ওর ঘন কালো লম্বা চুল। এই ভেবে রিমি চলে যায় গ্রামের এক তান্ত্রিকের কাছে। বাবা, আপনি আমাকে সাহায্য করুন, বিনিময়ে আমি আপনাকে অনেক অনেক টাকা দেব। আপনি তো জানেন আমার বাবা জমিদার, টাকার কোনো অভাব আমার নেই। আমি শুধু চাই ওই রূপসীর মাথার সব চুল পড়ে যাবে, আরও দেখতে কালো কুৎসিত হয়ে যাবে, যেন কেউ ওকে দেখতে পছন্দ না করে, সবাই যেন ভাবে ও একটা অভিশপ্ত মেয়ে, তাই ওর সঙ্গে এমনটা হয়েছে। ডিং ক্রিং, তুই ঠিক জায়গায় এসেছিস। এই নিয়ে যা, এই জাদুর পানিটা ওর খাবারে মিশিয়ে দিবি, তারপরেই তান্ত্রিক বাবার খেলা দেখতে পাবি। হু হা 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 হা। এই নিন বাবা, এখানে 50,000 টাকা আছে, আমি আরো টাকা দেব যদি কাজ হয়। তারপর রিমি বাসায় গিয়ে রূপসীর খাবারে সেই পানি মিশিয়ে দিল। রূপসী সেই খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সকালে ঘুম থেকে উঠে রূপসী নিজেকে দেখে অবাক হয়ে গেল। এ কি হয়েছে আমার? আমার মাথার চুল কোথায় গেল? আর আমার গায়ের রং এত কালো কেন হয়ে গেল? না না, এ তো বড় বিপদ হয়ে গেল। আমি একটা অনাথ এতিম মেয়ে, আমার সৌন্দর্য যদি এভাবে নষ্ট হয়ে যায়, সবাই তো ভাববে আমি কোনো খারাপ কাজ করেছি, তাই আমি অভিশাপ পেয়েছি। না না, এইভাবে হলে চলবে না। আমি কাউকে মুখ দেখানোর আগেই বাড়ি ছেড়ে চলে যাব। ভোর না হতেই রূপসী বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলে চলে গেল। এই মুখ কাউকে দেখানোর চেয়ে আমি জলে ডুবে আত্মহত্যা করব, সেটাই ভালো। বাবা মা তো ছিলই না, কত কষ্ট করে বড় হয়েছি, আর এখন কিনা আমাকে এভাবে কুৎসিত হয়ে বাঁচতে হবে? না না, কুৎসিত হয়ে বাঁচার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। এই ভেবে রূপসী সেই জঙ্গলে থাকা এক পুকুরে ডুব দিল মরে যাওয়ার জন্য, কারণ রূপসী সাঁতার জানতো না। কিন্তু হলো উল্টা, রূপসী সেই পানিতে একটুও ডুবলো না। উল্টো সেই পানি থেকে বেরিয়ে এসে রূপসী দেখলো ওর গায়ের রং থপথপে সাদা হয়ে গেছে, আর মাথার চুল কালোর বদলে সোনার চুল হয়ে গেছে। এসব কি হচ্ছে? এই নদীর পানি, পুকুরের পানি এমন তো ছিল না। আমি এই পুকুরটাতে নামলাম, আর পুকুরের পানিও কমে গেল, আর আমিও এত সুন্দর হয়ে গেলাম। এসব কিছু কি হচ্ছে? তখন পুকুর থেকে আওয়াজ এলো, রূপসী, তুমি কেন আত্মহত্যা করতে এসেছো? আমি জঙ্গলের পবিত্র পুকুর, তোমার মতো পবিত্র মেয়ে আমার পুকুরে পা রাখতেই আমি আমার পবিত্রতা আবারও ফিরে পেয়েছি, যা কিনা 100 বছর আগে হারিয়ে ফেলেছিলাম।
তোমার মন যেমন সুন্দর তুমি তেমন সুন্দর হয়েছো, আর এই সোনার চুল তারই তোমার প্রাপ্য। তুমি এখন বাড়ি ফিরে যাও। রূপসী আরো সুন্দর আর সোনার চুল নিয়ে বাড়ি ফিরে এলো। এটা দেখে ভয় পেয়ে গেল রিমি, আর এরপর ও আর কখনো ওর সঙ্গে খারাপ আচরণ করেনি। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। এক গ্রামে অনামিকা ও কণিকা নামের দুই বোন বাস করত। ওদের বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওরা দুই বোন ওদের মামা মামির বাড়িতে বসবাস করত। মামা আর মামি অনেক দয়ালু ছিল, ওদেরকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেননি। কিন্তু ওরা যখন বড় হচ্ছিল ওদের বিয়ে নিয়ে তারা খুব চিন্তায় পড়ে যায়, কেননা তাদের কোনো তেমন টাকা পয়সা ছিল না। অনেক কষ্টেই তাদের দিন যেত। তবুও দুই ভাগ্নির বড় করা, পড়াশোনা করানো, এইসব কিছুতে তারা কোনো কমতি রাখেননি। অনামিকার কণিকার জন্য একের পর এক বিয়ের পাত্র দেখা হচ্ছিল, কিন্তু সবাই মোটা টাকা যৌতুক চাইলে বিয়ে ভেঙে যেত, আর বিয়েটা কোনোভাবেই করানো যেত না। এইভাবেই দিন যাচ্ছিল। মামা আর মামি চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছিল। অনামিকার কণিকা বলে, দেখ, আমাদেরকে বাবা মা না থাকা সত্ত্বেও মামা মামি নিজেদের সন্তানের মতোই বড় করেছেন। আমাদেরকে লালন পালন করবেন বলে ওনারা কোনো সন্তানও নেননি, আর এখন আমাদের বিয়ে নিয়ে ওনাদের এত চিন্তা করতে হচ্ছে। আমরা কি ওনাদের জন্য কিছুই করতে পারবো না? সারা জীবন কি ওনাদের থেকে নিয়েই যাব? হ্যাঁ রে, আমারও খুব খারাপ লাগে ভাবলে। আমরা তো মাত্র ভার্সিটিতে উঠেছি, আর আমাদের ভার্সিটির খরচও তো ওনারা জোগাতে পারছেন না। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে টিউশন করিয়েছি কিছু টাকা আয় করবো তারও ব্যবস্থা নেই। তাই তো আমাদেরকে ওনারা বিয়ে দিয়ে দিতে চাইছেন। কিন্তু আমরা বিয়ে করে না হয় চলে যাব, তখন ওনাদের কি হবে? আমাদের কিছু একটা করা উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল, আমরা কিছু একটা বিক্রি করতে শুরু করি। আমি তো ক্লাসে শাড়ির ওপর পেন্টিং করা শিখেছিলাম। আমরা বরং দুই বোন মিলে শাড়ির ওপর পেন্টিং করে সেগুলো অনলাইনে বিক্রি করতে থাকি। হ্যাঁ, ভালো আইডিয়া দিয়েছিস। এতে কিছু টাকাও জোগাড় হবে, আর আমরা মামা মামিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো। অনামিকার কণিকা অনলাইন থেকে শিখে কাপড়ের উপর পেন্টিং করা শুরু করলো। ওরা পেন্টিং করে শাড়ি, থ্রি পিস, ফতুয়া বিক্রি করতে থাকলো। বেশ কিছুদিন ওদের ভালোই চলছিল। কিছুদিন অনলাইনে কাজ করার পর ওরা একটা দোকান দিল, যেখানে ওরা রেগুলার শাড়ি, থ্রি পিস, চুড়িদার এগুলো বিক্রি করত। মামা আর মামিও তাদের ভাগ্নিদের এত সুন্দর ব্যবসা দাঁড় করানো দেখে অনেক খুশি হয়। কয়েক বছর পর তারা নিজেরাই বিয়ের জন্য ভালো পাত্র খুঁজে পাবে, এই ভেবে তারা নিশ্চিন্ত হন। এভাবেই দিন যাচ্ছিল। একদিন ওদের দোকানে একজন বৃদ্ধা মহিলা আসে। বাবারা, তোমাদের এই দোকানের নাম অনেক দূর থেকে শুনে আসলাম। আমি বৃদ্ধ মানুষ, আমার পরনের শাড়িটাও ছিঁড়ে গেছে। যদি তোমরা আমাকে একটা শাড়ি দিতে, আমি তাহলে শাড়িটা পরতে পারতাম। ছেঁড়া কাপড় পরে বাইরে বেরোতেও লজ্জা করে। আমি মানুষের কাছে হাত পেতে দিন চালাই, কিন্তু পরনের পোশাকটাও যদি ছেঁড়া ফেরা হয়, কিভাবে ঘর থেকে বেরোবো বলো তো? আহারে বুড়িমা, আপনার কষ্ট দেখে তো আমাদের সত্যি খুব খারাপ লাগছে। শাড়ি না হয় আপনাকে দেব, কিন্তু এই বয়সে আপনি পথে ঘুরে ঘুরে কেন ভিক্ষা করবেন? আমাদের বাবা মা নেই, বাবা মায়ের কষ্ট আমরা বুঝতে পারি। আপনার কি কোনো ছেলে সন্তান বা মেয়ে নেই? না রে মা, আমার ছেলে মেয়ে স্বামী কেউ নেই। বন্যায় সব ভেসে গেল। এরপর আমি এভাবেই বাড়ি বাড়ি ঘুরে চেয়ে চিনতে দিন কাটাই। বুড়িমা, আপনার কষ্ট দেখে মনে হচ্ছে আমাদের কষ্ট কিছুই না। আপনি চিন্তা করবেন না, আমাদের এই দোকানের সবচেয়ে ভালো শাড়িটাই আপনাকে দেব। তবে আপনাকে কথা দিতে হবে, আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার ব্যাগপত্র নিয়ে আমাদের কাছে চলে আসবেন। আমরা এখন ভালো টাকা আয় করি। আপনার মতো একজনকে আমরা অবশ্যই লালন পালন করতে পারবো। তোমাদের মন দেখছি অনেক বড়। আমি তো তোমাদের পরীক্ষা করতে এসেছিলাম। এই বলে সেই বুড়িটা একটা পরীর রূপ ধারণ করলো। তোমরা অনেক ভালো মেয়ে। তোমরা একজন বৃদ্ধাকে চেনো না জানো না আশ্রয় দেওয়ার জন্য রাজি হয়ে গেছো। তোমাদের বাবা মা মারা গেছেন, তোমরা অনেক পরিশ্রম করেই দোকানটা দাঁড় করিয়েছো। তবে আমিও তোমাদের সাহায্য করতে চাই।
এই নাও, এটা হলো সোনার শাড়ি আর এটা হলো রূপার শাড়ি। সোনার শাড়ি দিয়ে তোমরা যত ইচ্ছা তত শাড়ি নিতে পারবে, আর সেই শাড়ি বিক্রি করতে পারবে, গরিব অসহায়দের দিতে পারবে। আর রূপার শাড়ি থেকে তোমরা যত ইচ্ছা তত টাকা নিতে পারবে। তাই এখন থেকে আশা করি তোমরা অসহায় গরিব দুঃখীদের এভাবেই পাশে থাকবে। এই বলে সোনা ও রূপার শাড়ি দিয়ে পরী সেখান থেকে উধাও হয়ে যায়। আর ওরা দুই বোনও পরীর দেওয়া জাদুর শাড়ি ব্যবহার করে। জয়া ও রিমু দুই বান্ধবী ছিল। জয়া ছিল ধনী পরিবারের মেয়ে, আর রিমু ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের। জয়ার বাবা ছিল অনেক বড় বিজনেসম্যান, কিন্তু জয়ার বাবা যেহেতু বিজনেসের কাজে শহরে থাকতেন, তাই জয়া ওর মায়ের সাথে গ্রামেই থাকতো। জয়া গ্রামের সাধারণ স্কুলেই পড়াশোনা করত, কিন্তু ওর বাবা মায়ের টাকা পয়সার কোনো কমতি ছিল না। অন্যদিকে রিমুর বাবা মায়ের টাকা পয়সার তো অভাব ছিলই, তার সাথে ওদের এত বড় ব্যবসাও ছিল না। মধ্যবিত্ত পরিবারের হওয়ার কারণে রিমুকে অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে নিতে হতো। রিমু আর জয়ার বন্ধুত্ব এই সব টাকা পয়সার ঊর্ধ্বে ছিল। ওরা দুইজনের অনেক ভালো বন্ধু ছিল। এভাবেই ওরা একসঙ্গে মিলেমিশে পড়াশোনা শেষ করে, আর তারপর দুইজনের বিয়ে একই দিনে ঠিক হয়। জয়ার বিয়ে ঠিক হয় একটা অনেক ধনী পরিবারের ধনী ছেলের সাথে, আর রিমুর বিয়ে ঠিক হয় মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের সাথে। এটা নিয়ে ওদের কোনো আফসোস ছিল না, ওরা যার যার অবস্থানে অনেক খুশি ছিল। তারপর রিমু আর জয়া ওদের বিয়ের শপিং এর জন্য বেরিয়ে পড়ে। জয়া বলে, দেখ রিমু, আমার সঙ্গে তো যাচ্ছিস, তোর যদি কোনো কিছু পছন্দ হয় তুই কিন্তু নিয়ে নিবি, কেমন? আমাকে কিন্তু বলতে আবার লজ্জা পাস না। আরে না না, কি বলছিস জয়া, তোকে আবার বলতে লজ্জা কিসের? কিন্তু আসলে আমার অন্য কিছু পছন্দ হয় না। তুই তোর জন্য শপিং কর না, আমি তো তোকে শপিং করে দিতে এসেছি। আমি তোর জন্য বেস্ট বেস্ট সবকিছু চুজ করে দেব, ঠিক আছে? হ্যাঁ, তুই তো আমার বেস্ট বান্ধবী। চল চল, শোন, আমি না আমার বিয়ের জন্য একটা লেহেঙ্গা দেখেছিলাম অনলাইনে, চল ওটা আগে দেখি, অনেক সুন্দর। তারপর জয়া ও রিমু সেই শপিং মলে যায় আর দেখে সেখানে খুব সুন্দর একটা সোনার লেহেঙ্গা চকচক করছে। জয়া এটা দেখে বলে, এই দেখ, এটাই তো আমি পছন্দ করেছিলাম অনলাইনে। এই সোনার লেহেঙ্গাটা পরলে আমাকে অনেক সুন্দর লাগবে। শোন, আমি কিন্তু আমার বিয়েতে এটাই পরবো। তুইও কিছু একটা পছন্দ করে নে না, বিয়েতে কি পরবি তুই? আরে, এটা তো অনেক দামি, এটার দাম হচ্ছে 50 লাখ টাকা। তুই এত টাকার লেহেঙ্গা পরে কি করবি? একটা সাধারণ লেহেঙ্গা হলেই তো হচ্ছে। আরে, আমার বাবার কি টাকার অভাব আছে? আমার বাবা অনেক টাকা আয় করে, এটা তো আমার বাবার টাকার কাছে কিছুই না। শোন না, তুই তোর জন্য কিছু পছন্দ কর। না রে, আমার পরিবার তো মধ্যবিত্ত, তুই জানিসই। আমি পুরনো কোনো একটা লেহেঙ্গা পরে বিয়ে করে নেব, এসব নিয়ে আমার এত চিন্তা নেই। দুই বান্ধবী এভাবেই কথা বলতে বলতে সেখান থেকে শপিং শেষ করে চলে এলো। যখন শপিং শেষ করে রিমু বাসায় এলো, ওর মাকে ওর মনের কথা খুলে বলল, মা, জয়া তো অনেক সুন্দর একটা সোনার লেহেঙ্গা পরবে ওর বিয়েতে, কিন্তু আমি কি পরবো? আমাদের যে অবস্থা, আমি তো তোমাকে বলতেও পারছি না। মা, আমাকে কি একটা বিয়ের জন্য নতুন লেহেঙ্গা বানিয়ে দেবে? ওদের অবস্থা এমন ছিল যে বিয়ের সব খরচপত্র জোগাড় করতে ওদের হিমশিম খেতে হচ্ছিল, তাই দামি কোনো লেহেঙ্গা এফোর্ড করা ওদের পক্ষে সম্ভব ছিল না। তখনই জয়া বলল, আরে তুই আন্টিকে বলছিস কেন? আন্টির পক্ষে তো সম্ভব হবে না। শোন, আমি না হয় আমার বাবাকে বলে তোর জন্য একটা লেহেঙ্গার ব্যবস্থা করে দিচ্ছি। না না, আমি চাই আমার বিয়েতে আমার বাবা মার থেকেই নেব, তোদের থেকে নিলে সেটা ভালো দেখায় না। ঠিক আছে, তোকে আমি বললাম, তোর যা ইচ্ছে তাই কর। জয়া ওর বাসায় চলে গেল। এদিকে রিমুর মা সারা রাত চিন্তা করে ভেবে পেল না কিভাবে তার মেয়েকে বিয়ের জন্য লেহেঙ্গা বানিয়ে দেবে। রাতের বেলা চাঁদের আলোতে হঠাৎ তার চোখ গেল তার উঠোনের ঘাসগুলোর দিকে, যেগুলো একদম চকচক করছিল। তাই সে ভাবলো যে করেই হোক এই ঘাস দিয়ে সে তার মেয়ের বিয়ের লেহেঙ্গা তৈরি করবে। তাই সে 3 দিনের মধ্যে সেই ঘাসগুলো দিয়ে খুব সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করলো। আসলে তখন সেই ঘাসগুলোর ওপরে একটা পরী জাদু করে গিয়েছিল, যেন সেই ঘাসগুলো চকচক করে। আর সেই জাদুর ঘাসগুলো দিয়েই রিমুর মা তার মেয়ের জন্য বিয়ের লেহেঙ্গা তৈরি করে। বিয়ের দিন সেখানে জয়া সোনার লেহেঙ্গা পরে আসে, অন্যদিকে রিমু পরে আসে ওর মায়ের বানানো ঘাসের লেহেঙ্গা, যেটা দেখতে যেন হীরার মতো চকচক করছিল। সবাই ওর বানানো সেই ঘাসের লেহেঙ্গাটাই পছন্দ করে। এমনকি সেই বিয়েতে যারা এসেছিল সবাই সেই লেহেঙ্গা এত পছন্দ করে যে
রিমুর মায়ের কাছে অনেক অনেক লেহেঙ্গার অর্ডার চলে আসে। আর রিমুর মা একের পর এক সেই জাদুর ঘাস থেকে লেহেঙ্গা বানাতে শুরু করে। যেহেতু সেগুলো জাদুর ঘাস ছিল, সেগুলো না নষ্ট হতো না শেষ হতো। এভাবেই এক রাতের মধ্যে রিমুদের পরিবারের ভাগ্য বদলে যায়। আর রিমু আর ওর পরিবার অনেক সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে থাকে। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। এক গ্রামে ঐশী ও তুষি নামের দুই বোন বাস করত। ঐশী ও তুষি ছিল খুবই দুরন্ত, সারাদিন শুধু দুষ্টুমি করেই বেড়াতো। একদিন ওরা ছুটতে ছুটতে জঙ্গলে চলে যায়। আর জঙ্গলে ছিল এক ডাইনি বুড়ির বাড়ি। ওরা একটু ভয় না পেয়ে ডাইনি বুড়ির বাড়িতে প্রবেশ করলো। ভেতরে গিয়ে ওরা যা দেখে, ওদের চোখ তো ছানা বড়া। অনেক বড় বড় ফুলের গাছ, ফলের গাছে ভরপুর ছিল। দেখ দেখ, জঙ্গলে এত সুন্দর একটা বাড়ি, আর সবাই বলে ডাইনির বাড়িতে না যেতে, অথচ এখানে কত সুন্দর সুন্দর ফুল, কত বড় বড় ফল আছে। এই আপেলটা তো মনে হচ্ছে আমরা 2 দিনেও খেয়ে শেষ করতে পারবো না। চল চল, আমরা এই আপেলটা তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ চল, ডাইনি বুড়িকে আশেপাশে দেখতে পাচ্ছি না। ডাইনি বুড়ি এলে আবার আমাদের বকতে পারে। শুনেছি ডাইনি বুড়ি নাকি যাকে পায় তাকে খেয়ে ফেলে, আবার পাথর বানিয়ে রেখে দেয়। চল চল, এই আপেলটাই নিয়ে যাই আজকে, অন্যদিন এসে অন্য কিছু নিয়ে যাব। ওরা আপেলটা ছিঁড়তে যায়, তখনই ঘর থেকে কাশির আওয়াজ শুনতে পায়। কে রে, আমার বাগানে কে? ওই তো রে, ডাইনি বুড়ি জেগে গেছে মনে হচ্ছে, আমাদের এখনই পালাতে হবে। একটু অসুস্থ হয়েছি বলে আমার বাগান থেকে চুরি করতে এসেছিস? দাঁড়া, এখনই পাথর বানিয়ে রেখে দেব। ডাইনি বুড়ি আমাদের পাথর বানিয়ে রেখে দেবে, চল বোন পালাই পালাই। না বোন, উনি তো কাশছেন অনেক, উনি মনে হচ্ছেন খুব অসুস্থ। ডাইনি বুড়ি হলেও তো উনি একা থাকেন, ওনার তো ছেলে মেয়ে নেই। আমরা অসুস্থ হলে বাবা মা আমাদের সেবা যত্ন করেন, কিন্তু উনি অসুস্থ হলে ওনাকে তো কেউ দেখবেন না। উনি তো অনেক কষ্ট পাচ্ছেন। চল না, ওনার জন্য আমরা একটু কিছু করি, যেন উনি সুস্থ হতে পারেন। তোর কি মাথা খারাপ? ডাইনি বুড়িকে তুই সুস্থ করতে চাইছিস? উনি তো আমাদের পাথর বানিয়ে রেখে দেবেন। আরে না, জানিস না ভালো কাজ করলে কখনো কারোর সঙ্গে খারাপ হয় না। চল আমার সঙ্গে। তারপর ঐশী আর তুষি মিলে ডাইনি বুড়ির ঘরে প্রবেশ করে। দেখে ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে রয়েছে, খাবার দাবার কিচ্ছু নেই, এক ফোঁটা পানিও নেই। ও বুড়িমা, তোমার দেখছি অনেক ঠান্ডা লেগেছে, তার উপর ঘরে কোনো খাবার নেই। আমরা যে তোমার বাগান থেকে আপেলটা তুলেছি, এটা কেটে দেব, এটা একটু খাবে? কে রে তোরা? সবাই আমায় দেখে ভয় পায়, পালিয়ে যায়, আর আমার ক্ষতি করতে চায়। তোরা আমার সেবা করতে এসেছিস? তো কি হয়েছে? তুমি তো বুড়িমা, তোমার মতো আমাদের একটা নানি কিংবা দাদিও থাকতে পারতো। তোমার তো অনেক কাশি হয়েছে, ঘরে কি আদা আছে? একটু আদার রস করে দিলে কাশি ভালো হয়ে যাবে, তোমার উঠতে হবে না। তারপর ঐশী আর তুষি ঘর থেকে আদা বের করে আদার রস বানিয়ে সেই ডাইনি বুড়িকে খাইয়ে দিল। বাহ, এখন একটু আরাম লাগছে। তোরা দেখছি বড্ড ভালো মেয়ে, আমার কাছে এসে সবাই আমার ক্ষতি করতে চায়। তাই তো আমি সবাইকে বলি যে আমি ডাইনি বুড়ি, যাকে ইচ্ছা তাকে পাথর বানিয়ে দিতে পারি। তাই এদিকে কেউ এসে আমার বিরক্ত করে না। অসুখে তো বিছানায় পড়েই গেছিলাম, ভেবেছিলাম এখানেই মরতে হবে, কিন্তু তোরা দুটিতে এসে আমার বড্ড উপকার করলি। তাই আমি তোদেরকে আমার জাদু দিয়ে কিছু উপহার দেব। এই বলে ডাইনি বুড়ি কিছু জাদু মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আর সঙ্গে সঙ্গে ঐশী আর তুষির মাথায়, ঐশীর মাথায় সোনার চুল আর তুষির মাথায় রূপার চুল হয়ে গেল। এই চুল কখনো শেষ হবে না। আমি জাদু মন্ত্র ঠিক জানি, তবে এটা দিয়ে কারো কোনো ক্ষতি করি না। এই সোনার চুল আর রূপার চুল বিক্রি করে তোদের বাবা মা অনেক ধনী হতে পারবে।
ও বুড়িমা, এগুলোর তো কোনো দরকার ছিল না। তুমি কত ভালো, তুমি চিন্তা করো না। আমি বাবা মার সঙ্গে কথা বলে তোমাকে আমাদের বাড়িতেও নিয়ে যাব, আর সবাইকে এটা বুঝিয়ে বলবো যে তুমি কারো কোনো ক্ষতি করো না। তবে এই বড় আপেলটাকে নিয়ে যাব। সে আর বলতে, তোরা এখন থেকে আমার দুই নাতনি, যখন ইচ্ছা আসবি আর বড় বড় মজাদার ফল নিয়ে যাবি। এরপর ওদের জীবনে আর কোনো দুঃখ রইল না। ওরা সোনা রূপার চুল বিক্রি করে ধনী তো হলোই, ডাইনি বুড়িকে ওদের সঙ্গে নিয়ে রাখলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এক গ্রামে লিপিকা নামের একটা গরিব মেয়ে বাস করত। লিপিকার বাবা মা মানুষের জমিতে কাজ করে সংসার চালাতো। কিন্তু একদিন লিপিকার বাবা যখন জমিতে ট্রাক্টর চালাচ্ছিল, তখনই তার পাটা কাটা পড়ে যায়। আর এমন বিপদে তাড়াতাড়ি করে লিপিকার বাবাকে আশেপাশের মানুষজন হাসপাতালে ভর্তি করে। ডাক্তার লিপিকার বাবাকে দেখে বলে, আপনারা নিয়ে এসেছেন তো রোগীকে, কিন্তু ওনার পা তো কাটা পড়েছে, তাই উনি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন। উনি আর কোনো কাজ করতে পারবেন না। এখন যদি উনি ঠিক মতো বিশ্রাম না করেন আর ওষুধপত্র না খান, আর আমরা যদি ওনার পায়ের ঠিক মতো চিকিৎসা না করি, ওনার পুরো শরীরে পচন ধরে যেতে পারে। তাই এটার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন। আপনারা টাকা জমা করে দিন। আপনি এসব কি বলছেন? আমার স্বামীর একে তো পা কাটা গেল, তার উপর 1 লক্ষ টাকা। আমাদের দেখে কি আপনি বুঝতে পারছেন না যে আমরা সাধারণ মানুষজন? আমরা যে গরিব চাষাভূষার কাছে কি 1 লক্ষ টাকা থাকে? দেখুন, আমি বুঝতে পারছি। ঠিক আছে, সরকারি ফান্ডিং এর ব্যবস্থা করে আপনাদের 50% ডিসকাউন্টের ব্যবস্থা করছি, কিন্তু আপনাদেরকে কম করে হলেও 50,000 টাকার ব্যবস্থা করতেই হবে, নয়তো আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ রে লিপিকা মা, তুই বল না, তোর বাবার চিকিৎসা কিভাবে করাবো? আমাদেরকে এত টাকা কে দেবে? মা, আমরা জমিদার চাচার কাছে যেয়ে দেখতে পারি তো, চলো জমিদার চাচার কাছে যাই। লিপিকা আর ওর মা গ্রামের জমিদারের কাছে যায়। জমিদার চাচা, আমাদেরকে 50,000 টাকা ধার দিন না। বিনিময়ে আপনি আমাদের বাড়ি বন্ধক রাখুন, যা করুন, কিন্তু টাকাগুলো আমাদের খুব লাগবে। বাবার যে অপারেশন করাতে হবে, তাই এই টাকার খুব দরকার। আচ্ছা আচ্ছা, 50,000 টাকার দরকার। ঠিক আছে, বাড়ির দলিলপত্র নিয়ে আয়, টাকা দিয়ে দেব। জমিদারের মনে ছিল কুমতলব। জমিদার এই টাকার বিনিময়ে ওদের বাড়ি ভিটাটা দখল করতে চাইছিল। ওরা সেই ফাঁদে পা দিল। লিপিকা সেই টাকা এনে ওর বাবার চিকিৎসা করালো। কিন্তু বাবা বাড়িতে আসার 1 সপ্তাহ পরে জমিদার তার দলবল নিয়ে এসে ওদেরকে বাড়ি ছাড়া করে গ্রাম থেকেই তাড়িয়ে দিল। মা, দেখেছো, জমিদার ইচ্ছে করে আমাদের তখন টাকা দিয়েছিল, যেন ওই 50,000 টাকার বিনিময়ে সে আমাদের বাড়ি ভিটাটা দখল করতে পারে। কেন যে এই সকল ধনী মানুষদের লোভ শেষ হয় না বলতে পারি না। মা, তুমি এখানে বসো, আমি একটু সামনে থেকে হেঁটে আসি। আমি তো শুনেছিলাম ওই সামনে নাকি শহরের রাস্তা। যদি আমি আজকে সকাল সকাল শহরের জন্য বেরিয়ে পড়ি, তাহলে তো সন্ধ্যের মধ্যে কোনো না কোনো কাজের ব্যবস্থা করতেই পারবো। আমি বরং শহরের পথেই রওনা হই। যাবি মা শহরে? ঠিক আছে, এই 3টা রুটি নিয়ে যা, তোর যদি পথে ক্ষুধা লাগে খেয়ে নিস। লিপিকা ওর মায়ের দেওয়া 3 রুটি নিয়ে শহরের পথে রওনা হয়। ওর মা আর বাবা একটা গাছের নিচেই অবস্থান করে। ওদের থাকার মতো কোনো জায়গাই ছিল না। এদিকে লিপিকা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা কুয়ার পাশে বসে ওর একটা রুটি গুনতে থাকে। 1, 2, 3, 3টা আছে। প্রথমটা আমি না হয় এটাই খাই, এটা একটু বড় আছে। ওই কুয়ার ভিতরে ছিল 3টা ডাইনি। ডাইনিরা মনে করে লিপিকা হয়তো ওদেরকে খাওয়ার কথা বলছে, তাই তখন 3 ডাইনি ওপরে উঠে আসে আর ভয়ে ভয়ে বলে, আমাদের খাবেন না, আমরা এখানে লুকিয়ে আছি। আপনি যা বলবেন তাই করতে রাজি আছি। দয়া করে আমাদের খাবেন না, আমাদের ভয়ে মানুষ ততষ্ট থাকে, আর আপনি এত শক্তিশালী, আমাদেরকে না দেখেই খাওয়ার কথা বলছেন। লিপিকা বুঝতে পারে যে ও রুটি খাওয়ার কথা বললেও এই ডাইনিগুলো ভেবেছে ও তাদেরকে খাওয়ার কথা বলছে, আর লিপিকা এই সুযোগটাই কাজে লাগায়। লিপিকা সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, তোমাদের খাবো না, যদি তোমরা আমাকে সাহায্য করো। আমার বাবা অনেক অসুস্থ, তার বিনিময়ে আমরা
বাড়ি বন্ধক দিয়ে জমিদারের থেকে 50,000 টাকা নিয়েছিলাম। জমিদার আমাদের বাড়িও দখল করেছে। তোমরা কি আমাদের বাড়ি উদ্ধার করে দেবে? কেন দেব না? আপনি আমাদের মালকিন। অবশ্যই দেব। আজকের মধ্যেই জমিদার আপনাদের বাড়ি আপনাদের বুঝিয়ে দেবে। তারপর ডাইনি 3জন এলো লিপিকার সঙ্গে জমিদার বাড়িতে। জমিদার তো 3 ডাইনিকে দেখে ভয়ে ততস্থ। সঙ্গে সঙ্গে লিপিকাদের বাড়ির দলিল ফেরত দিল। আর তারপর 3 ডাইনি বলল, এই নিন, এখানে 2টা জাদুর সোনা আর রূপার লিপস্টিক আছে। এই সোনার লিপস্টিক আপনাকে অনেক অনেক টাকা দেবে, আর এই রূপার লিপস্টিক আপনাকে যত খাবার প্রয়োজন তাই দেবে। আপনি আমাদেরকে মুক্ত করে দিন মালকিন। তারপর লিপিকা ওই 3 ডাইনিকে মুক্ত করে দিল, আর সেই জাদুর সোনা রূপার লিপস্টিকের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।